বলছে আমি যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমার পেছন থেকে কেউ একজন ডাকছিল, একটা ফিমেল ভয়েস, যে আমাকেও নিয়ে চলো তোমার সাথে। ও যখন চোখটা খুলে ফেলে দেখছে ওর দাদা মানে যে বড় ভাইটা পুরো এরকম দুমড়ে মুচড়ে হাঁটুটাকে ভাঁজ করে মাথাটাকে হাঁটুর ভেতর ঢুকিয়ে এরমভাবে দুলছে। গাড়ির যে দরজার যে লকগুলো থাকে না, লকগুলো অটোমেটিক ভেঙে গেল। বলছে ওই গাড়ির মধ্যেই ছেলেটা দেখবে সামনে সিট থাকে, তো সিটের তো একটা ব্যাক সাইড থাকে যেখানে আমরা অনেক সময় পা রাখি। ছেলেটা পাটাকে এরম ভাবে ঠেকিয়ে স্টেপ বাই স্টেপ এরকম করে উল্টে গিয়ে পুরো গাড়ির পেছন দিকে চলে গেল। ওই গাড়ির মধ্যেই সাথে সাথে গাড়ি থামানো হয়েছে কারণ ও দরজা থেকে বেরিয়ে গেছে। বেরোনোর পর যে ঘটনাটা আমি শুনলাম, এটা শুনে ভাই আমার লিটারেলি আমি মানে দিনের বেলায় শুনছিলাম আমার ভয় লেগেছে। নমস্কার, হরর মাইন্ডসের আবার একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। যেমনটা বলি, শুক্রবারের রাত 9টা মানেই ভৌতিক ঘটনা বা ভৌতিক ইনসিডেন্ট নিয়ে আমরা এখানে চলে আসি। আজকে যে ব্যক্তিটি আছে আবারও আমাদের চ্যানেলে এসেছে। এর আগে অলরেডি একটা পডকাস্ট দেখেছেন, অরিত্র বেরা। কেমন আছো বলবো না, কারণ একই দিনে শ্যুট হচ্ছে, এটুকু বলে রাখি। তবে এই ঘটনাটা অরিত্র, যেটা যদি আপনারা আগের পডকাস্টটা মিস করে থাকেন তাহলে দেখতে পারেন, ওখানে ও এন্ডিংয়ে একটা ঘটনা বলেছিল, জাস্ট ছোট্ট, যে কি হতে পারে যদি আপনাকে কেউ পজেস করে, তারপর তাকে আপনারা ধরুন ছাড়ালেন, তারপর যদি আবার অ্যাটাক করে। সেই ঘটনাটাই অরিত্র এখন আমাদের সামনে বলবে। অরিত্র, রেডি তুমি? হ্যাঁ রেডি। তবে একটা কথা বলতে চাই ঘটনাটা শুরু করার আগে, যে আমরা মানে বিইং অ্যান অডিয়েন্স একটা কথা বলছি, যে আমরা যখন ভৌতিক ঘটনা শুনতে আসছি বা ভৌতিক ঘটনা বলছি, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তারা প্র্যাকটিক্যালিটি, লজিক, এই জিনিসগুলো খোঁজার চেষ্টা করে, আর খোঁজাটাও স্বাভাবিক। তবে আমি তাও একটা কথা বলবো যে ভৌতিক বা হরর বা হন্টেড এই সাবজেক্টটা যেহেতু পুরোটাই অলৌকিক, যেটার সাথে ইহলৌকিক জগতের কোনো কানেকশানই নেই, ঠিক আছে, যেটাকে জানতে গেলে তোমায় ইহলোককে টেক ওভার করে তোমায় অন্য একটা ডাইমেনশনের থটের সাথে তোমাকে চলতে হবে। তো সেই জায়গায় গিয়ে বিশ্বাস করা বা না করার ব্যাপারটা পুরোপুরি শ্রোতার ব্যক্তিগত, ঠিক আছে। এখানে কাউকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে না যে এটা বিশ্বাস করতেই হবে। যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য হচ্ছে না, তাহলে এন্টারটেনমেন্টের হিসেবে শুনতে পারেন। হ্যাঁ, তবে আমরা চেষ্টা করি, আমি তো চেষ্টা করি যে ঘটনার রিয়েলিটিটাকে মেনটেন করেই বলার, ঠিক আছে। সেই কারণেই আমার ঘটনাগুলো তুমি একটু নোটিস করবে যে একটু বড় হয়, কারণ সেখানে আমি কোনো কাটছাট করতে পছন্দ করি না, ঠিক আছে। তো এটুকুই বলবো যে রিয়েল ইনসিডেন্টই খোঁজার চেষ্টা করি, আর যেটা বলি আমি নিজে জানি যে সেটা রিয়েল, মানে আমার নিজের বিশ্বাস সেটা রিয়েল ঘটনা, সেটার বেসিসেই বলি, মানে কোনো বানানো গল্প আমি রিয়েল বলে চালাচ্ছি না এখানে। তো এই কথাটা বলার কারণ একটাই, কারণ এরপরে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটায় এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু ডেসক্রিপশন রয়েছে যেটা শুনে অনেকটা অবিশ্বাসযোগ্য মনে হতে পারে, কারণ আমার নিজের পার্টিকুলারলি সেটা মনে হয়েছিল, ঠিক আছে। একটা বিষয় আমি বলে রাখি, আমি দর্শকদের, যেটা অরিত্র বলল যে ঘটনা বিশ্বাস করবেন কি না করবেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যদি বিশ্বাস না হয় এন্টারটেনমেন্ট পারপাসে দেখুন, আর যদি বিশ্বাস হয় তাহলে তো পুরোটাই আপনাদের ব্যাপার। বাট এইটাকে ডিপেন্ড করে, মানে এক একজন হয় যে এটাই মাথায় ঢুকিয়ে রাখে, এটাও করবেন না, তাহলে আপনাদের সাইকোলজিক্যাল কিছু এফেক্টও আসতে পারে। সেটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, কারণ অনেকেই এগুলো বলে না। ভালো কথা বলেছো, তার কারণ হচ্ছে দেখো আমি প্যারানর্মাল রিসার্চ বা স্টাডি করছি 2013 থেকে 13-14 থেকে, ঠিক আছে। বাট স্টিল আমি কোনোদিন কনক্লুশনে আসিনি যে না এই জিনিসটা এক্সিস্ট করেই। আমি দেখেছি অনেক কিছু, আমার কেন জানি না আমার সবসময়ের জন্য মনে হয়েছে যে না এটা কোনো রকমের সাইকোলজিক্যাল ইস্যুস, বা আমার কখনো কখনো মনে হয়েছে যে না হয়তো ভ্যাম হয় না, মনের ভুল, এগুলো হয়েছে। কারণ যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তো সবসময় সায়েন্সকেই বেশি প্রাধান্য দিয়েছি। কিন্তু ওই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের যে ঘটনাটা, যেটা আমার চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরে গিয়ে কিন্তু আমি বিশ্বাস করেছি, বা আমি এই জিনিসটার উপর একটা স্ট্যাম্প লাগাতে পেরেছি নিজের পারসেপশন দিয়ে, যে হ্যাঁ এটা হয়। বিয়ন্ড অফ সায়েন্স, বিয়ন্ড অফ লজিক, বিয়ন্ড অফ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড কিছু তো এক্সিস্ট করে। আমাদের এত বড় ইউনিভার্সে শুধু এতটুকুই বিলং করতে পারে না যতটুকু আমরা জানি, কারণ আমাদেরকে কেউ না কেউ ক্রিয়েট করেছে,
ঠিক আছে, যেটার মানে সূত্র আমরা এখনো অবধি জানি না। তাহলে এরকম অনেক কিছু থাকতে পারে যেগুলো আমাদের জানার মধ্যে নয়। যেমন আজকে আমি তোমার এখানে বসে ঘটনা বলছি বা তোমার সাথে কথা বলছি, এখানে আমি হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি না মানে এটা নয় যে হাওড়া ব্রিজ নেই। আমি এখানে বসে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি না মানে এটা নয় যে আইফেল টাওয়ার নেই। তো যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা যে নেই সবসময় কিন্তু এমনটা হয় না, ঠিক আছে। তো তারপরেও বলবো বিশ্বাস করা বা না করার দায়ভারটা পুরোপুরি শ্রোতার ব্যক্তিগত। বিশ্বাস না করলে এন্টারটেনমেন্ট পারপাসে দেখো। আর শেষ বিষয় যেটা আমি প্রত্যেকটা পডকাস্টেই বলি, যে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে বা শুনে থাকেন বা আপনাদের সাথে হয়ে থাকে, তাহলে এই যে নিচে যে নাম্বারটি আসছে সেই নাম্বারে পুরো ঘটনাটি রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। সিলেক্ট হলে আপনিও বসতে পারবেন, আমি অরিত্রই বলি, অরিত্রর জায়গায়, আর আপনিও হতে পারেন পপুলার। যাই হোক, ঘটনা শুরু করা যাক। তো এই ঘটনাটা যেটা আমি বলতে চলেছি এটা ন্যাচারালি এর আগে আমি কোথাও বলিনি, ঠিক আছে। কারণ এই ঘটনাটার পেছনে একটা ফ্যামিলির, একটা পরিবারের অনেক মানে কি বলবো মন খারাপ রয়েছে, অনেক মানে চোখের জল রয়েছে, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। বাট আজকে যখন তুমি আমাকে বলেছিলে যে ঘটনাটা কিছু ঘটনা তোমার সাথে শেয়ার করার জন্য, তো যেই বন্ধু আমার সাথে শেয়ার করেছিল ঘটনাটা, আমি তার থেকে পারমিশন নিয়েই আজকে তোমার সাথে বসেছি। তো এটা যে ঘটনাটা আমি তোমায় বলতে চলেছি, এই ঘটনাটা হচ্ছে মহারাষ্ট্রের একটি ফ্যামিলি। মহারাষ্ট্রে তোমার হচ্ছে কোরলা বলে কোনো একটা জায়গা হয়তো রয়েছে, ঠিক আছে। তো সেইখানে একটা ফ্যামিলি ছিল, যে ফ্যামিলিটা একটু মানে পয়সাওয়ালা ফ্যামিলি, ওকে। তো সেই ফ্যামিলিতে বাবা মা 2 ছেলে, এই 4 জনের পরিবার। তো তারা মোটামুটি তাদের যা জায়গা জমি যা অ্যাসেটস সব কিছুই মোটামুটি বেশ ভালোই। তো তারা যখন ভালোভাবেই চলছিল, তাদের ফ্যামিলির লাইক কোনো অভাব ছিল না, কিছুই না, 2 ছেলেই পড়াশোনা করছিল। তো তাদের মধ্যে যে বড় ছেলেটা, তার ইচ্ছা ছিল লন্ডন যাওয়ার, ওকে। তো লন্ডন যাওয়ার, তো এখানে বেসিক এডুকেশন কমপ্লিট করার পর ওকে লন্ডনে পাঠানো হয়। ছোটো ছেলে তখনও এখানেই পড়াশোনা করছিল, ওকে। তো এই আমাকে যে ঘটনাটা বলেছে সে হচ্ছে ওই ছোটো ছেলের বন্ধু। ছোট ছেলের বন্ধু? হ্যাঁ, আচ্ছা। সে আমারও বন্ধু, মানে আমরা মানে আমি যে কলেজটা থেকে পাস আউট, ঠিক আছে, সেই কলেজটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এটিটিআই কলেজ, মানে এয়ার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কলেজ, ঠিক আছে। শ্রদ্ধেয় শ্রী সুবোধচন্দ্র মৈত্র মহাশয় আমাদের কলেজটা স্ট্যাবলিশ করেছিলেন, যেটা ইন্ডিয়াতে প্রথম, যেখানে এয়ার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আগে আমাদের কলেজে কানাডা থেকে, ইউএস থেকে, প্রচুর জায়গা থেকে এরকম স্টুডেন্ট আসতেন। তো সেরকমই মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে সেই ছেলেটি এসেছিল যে আমাকে এই ঘটনাটা বলেছিল। তো যাই হোক, তো এরকম সেই পরিবারে খুব ভালোভাবেই চলছিল, কারণ তাদের ফাইন্যান্সিয়াল ওয়েলথ খুব ভালো, ঠিক আছে। বড় ছেলে এরকম পড়াশোনা কমপ্লিট করেছে, ছোটো ছেলে তখনও ক্লাস 11-এ পড়ে, পড়াশোনা কমপ্লিট করে তাকে লন্ডনে পাঠানো হচ্ছে, ওকে। লন্ডনে চলে গেছে, সেখানে গিয়ে পড়াশোনা কমপ্লিট করেছে, নিজের স্টাডি কমপ্লিট করেছে, যেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক ক্যারিয়ার, সেটা কমপ্লিট করার পর লন্ডনে সেই ছেলে চাকরিও করতে শুরু করে দিয়েছে। তো খুব ভালোভাবে চলছে। প্রায় 5-6 বছর সে এখানে আসেনি, মহারাষ্ট্রে আসেনি। কন্ট্যাক্ট আছে ফ্যামিলির সাথে, তো ফ্যামিলির লোকজনও অনেক দিন ধরে ওয়েট করছে যে কবে ছেলে আসবে। তো এরকমই হঠাৎ করে একদিন ছেলে খবর পাঠায় যে সে বাড়ি ফিরছে। তো সে আসে, যখন সে আসে তাকে দেখে রীতিমতন, এটা একটু গ্রামের দিকের ঘটনা, মানে কুর্লা বলে যে জায়গাটার কথা বলছি তার একদম ভেতর দিককার ঘটনা, যে ওখানে তোমার হচ্ছে ওকে দেখে রীতিমতন সবাই অবাক হয়ে যায় যে এত চেঞ্জেস একটা ছেলের মধ্যে, মানে বিশাল হ্যান্ডসাম একটা ছেলে, ঠিক আছে, সে এসছে, মানে পুরো ওই গ্রামটার মধ্যেই রীতিমতন হই হই পড়ে যায় ওকে নিয়ে, বুঝতে পেরেছো। ওকে দেখে তো সবাই ভীষণ অবাক, ওর ফ্যামিলির লোকও বিশ্বাস করতে পারছে না যে এই ছেলে এখানে এরম ছিল, সে ওখানে গিয়ে এত চেঞ্জেস। এবার হতেই পারে, দেখো লন্ডনের অ্যাটমসফিয়ার, ওখানকার খাওয়া দাওয়া, ঠিক আছে, তো এইসব জিনিসগুলো তো লাইক ম্যাটার করবেই। তো তারপর যাই হোক না কেন, প্রচুর টাকা পয়সা। এবার একটা জিনিস দেখবে যে আমরা যখন লাইফে প্রোগ্রেস করি বা আমাদের ফ্যামিলিতে যখন একটু বেশি আমরা খুশি থাকি, আমাদের দেখে কিছু মানুষ যেমন খুশি হয়, কিছু মানুষের ভেতরে খুব জ্বলে, ঠিক আছে। কিছু মানুষ খুব মানে হিংসাও করে কিন্তু আমাদের দেখে, সেটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কন্টিনেন্টে তুমি এরকম কিছু মানুষজন পাবে। তো যাই হোক, এটা কেন বললাম তুমি পরে বুঝতে পারবে। তো
তো ওই জায়গার সবাই খুব আনন্দিত যে এতদিন পর একটা ফ্যামিলির ছেলে এসেছে, তার ফ্যামিলির সবাই খুব খুশি। এরকম এসে বেশ সবাই মিলে বেশ আনন্দে রয়েছে, খুব ভালো রয়েছে। তো ছেলেটা নিজের যে জন্মস্থান সেটা ঘুরে ঘুরে দেখছে, এত বছর পর এসছে, বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা দিচ্ছে, বিভিন্ন জায়গায় নিজের রিলেটিভদের সাথে অ্যাটেন্ড করছে। এবার জানো তো একটা কথা মাথায় রাখবে, ভগবান সব জায়গায় নারদকে পাঠাতে পারেনি, তো তাই তিনি রিলেটিভদেরকে সৃষ্টি করেছেন। কারণ তুমি দেখবে তোমার সাকসেসে যদি তোমার লাইফের মানে একদম পিক মোমেন্টে যদি সব থেকে বেশি কারোর খারাপ লেগে থাকে, সেটা তোমার ফ্যামিলির লোকজনেরই লাগবে, তোমার রিলেটিভদেরই লাগবে। ঠিক আছে, এখানেও আবার একটা কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হবে একটা জিনিসে, যে মায়ের দিকের ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো হয় না, কিন্তু বাবার দিকের ফ্যামিলির মধ্যেই এই জিনিসগুলো হয়। ঠিক আছে, তো আমি জানি না আমার ফ্যামিলির কেউ দেখবে কিনা, আবার দেখলে আমার সিরিয়াসলি যেটা সত্যি সেটা সত্যি, যে ঘটনায় আসছি। তো ব্যাপারটা এরকম জায়গায় গিয়ে দাঁড়ালো যে ছেলেটা সব জায়গায় যাচ্ছিল, সব ফ্যামিলি মেম্বার্সদের সাথে দেখা সাক্ষাৎ করছিল, করতে 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 হঠাৎ একদিন কি হয়, ছেলেটা বাইক নিয়ে বেরোয় যে একটু ঘুরে আসছি। সকালবেলায় বেরোয়, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, রাত্রি যখন 11:15 বাজে, তখন 11:15 থেকে 11টার মধ্যে এরকমই কিছু একটা বলেছিল। তো তখন হঠাৎ করে ওর বাড়িতে বাবার ফোনে একটা ফোন আসে যে আপনাদের বাড়ির ছেলে এই রাস্তার মোড়ে, মানে ওই জায়গাটা একটু জঙ্গল টাইপের, যে এই রাস্তার মোড়ে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, আমরা ওকে দেখে নিয়েছি, ঠিক আছে, ও গাড়ি নিয়ে পড়ে গেছিলো, তো আপনারা তাড়াতাড়ি আসুন। ওর ফ্যামিলির লোকজন গেছে, ওরা তো আর হ্যাঁ, আর একটা কথা বলেছিল যে ও রাস্তা চিনতে পারছে না বাড়ি যাওয়ার। এটা শুনে ওর বাড়ির লোকজন একটু অবাক হয়েছে যে যেই ছেলের এখানেই জন্ম, 4-5 বছর নাই থাকতে পারে, তার মানে এই যে বাড়ির রাস্তা সে ভুলে যাবে, এসব ভাবতে ভাবতে গেছে। যখন গেছে বলছে কি হয়েছে, বলছে আমি যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমার পেছন থেকে কেউ একজন ডাকছিল, একটা ফিমেল ভয়েস, যে আমাকেও নিয়ে চলো তোমার সাথে, এরকম বলছিল। দেখো ওরা তো বাংলায় কথা বলে না, আমাকে যেরকমভাবে ট্রান্সলেট করেছে আমি সেটাই তোমাকে বলছি, ঠিক আছে, যে আমাকেও নিয়ে চলো তোমার সাথে। তো ও প্রথমে ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি, কারণ ও রাস্তাটা দিয়ে তো ক্রস করছে। সাপোজ আমি যদি এখান থেকে ক্রস করে এখানে যাই, তো এখান দিয়ে যদি কেউ আমায় ডাকে, তাহলে আমি এখান থেকে ক্রস করার সময় তাকে দেখতে পাবো। তো ও অতটা খেয়াল করেনি, ও ভেবেছে ওর মনের ভুল। তো তারপর কি হয় জিনিসটা, যে ওকে জিজ্ঞেস করা হয় যে আর কি হয়েছিল, যে এরকম গাড়ি নিয়ে পড়ে গেল কেন। বলছে আমি যখন এগিয়ে যাচ্ছি, হঠাৎ মনে হলো আমার মুখের সামনে থেকে কোনো একটা মেয়ে হাত ছড়িয়ে নিয়ে চলে গেল। হাত ছড়িয়ে নিয়ে চলে গেল মানে, বলছে হ্যাঁ, মানে ওর চোখের সামনে থেকে কেউ একজন সরে গেল, যে ওর মুখের সামনে একটা হাত দিয়ে একটা ঝাপটা মেরে চলে গেছে। তখন ছেলেটা একটা ভুল করেছিল, ও পেছন ঘুরে দেখে, হ্যাঁ পেছন ঘুরে দেখে কেউ নেই, ঠিক আছে, তো সেটা তো গেল, কেউ নেই। বলছে তারপর যখন ও বাইক স্টার্ট দিয়েছে, স্টার্ট দেওয়ার সাথে সাথে ও বুঝতে পারে যে ওর সিটে কেউ একজন বসে আছে। আচ্ছা, ওর বাইকের সিটে কেউ একজন বসে আছে। ও একটু আনকনসিয়াস হয়ে যায়, তারপর ওর আর কিছু মনে নেই। ও লাস্ট এটুকুই বলেছিল যে আমি যখন বাইক স্টার্ট দিয়েছি মনে হচ্ছিল যে আমার বাইক খুব আস্তে চলছে আর আমার পেছনে কেউ একজন বসে আছে। সবাই ভেবেছে যে কোনো রকম টায়ার্ডনেস বা কোনো রকম অ্যাংজাইটি কোনো কিছুর থেকে হয়তো এরকম কিছু একটা হয়েছে, ওর মনে হয়েছে মাথা ফাথা ঘুরে পড়ে গেছে, প্রেশার লো হতে পারে, প্রেশার ফল্ট করতে পারে। তারপর ওকে বাড়ি নিয়ে যাওয়া হয়, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। সেদিনে আর কোনো প্রবলেম হয়নি, প্রবলেম হলেও সেটা জানা যায়নি। তার ঠিক একদিন পর হঠাৎ করে রাতের বেলায়, মানে ওই ছেলেটার বাবা মা একটা ঘরে শুতো, ছেলেটার ভাই আর একটা ঘরে শুচ্ছিল। হঠাৎ করে ওর ভাই ঘুমটা ভেঙে যায় রাতের বেলায়। কেন ভেঙে যায়, যে খাট নাকি ভাইব্রেট করছিল, ভাইব্রেট মানে কোনো রকম একটা শেকি কিছু মুভমেন্ট ফিল করছিল। করার পর ও যখন চোখটা খুলে ফেলে, দেখছে ওর দাদা মানে যে বড় ভাইটা, সে দুটো হাঁটুকে এরকমভাবে ভাঁজ করে, ঠিক আছে, পুরো এরকম দুমড়ে মুচড়ে হাঁটুটাকে ভাঁজ করে মাথাটাকে হাঁটুর ভেতর ঢুকিয়ে এরমভাবে দুলছে। মানে এটাকে যে বাইক চালিয়ে পড়ে গেছিল, হ্যাঁ ছোট ভাই দেখছে, ও না শকড হয়ে গেছে, মানে এরকম করছে কেন দাদা, মানে হঠাৎ করে এরকম কি হলো। বলছে এই দাদা এই কি হয়েছে, মানে আমি বাংলায় বলছি তোমাকে, ঠিক আছে, মানে কি হয়েছে।
কোনো রেসপন্স করছে না। বলছে 2-3 বার এরকম ঝাঁকুনি দেওয়ার পর ও শটান হয়ে বিছানায় শুয়ে পড়লো। দিয়ে যেটা আমাকে বললো, এটা এতটা ক্রিপি না, বলছে যে ঠিক মাথাটাকে মানে এরকমভাবে শুয়ে পড়ে ঠিক মাথাটাকে এরকমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালো ওর দিকে। আচ্ছা, এক দৃষ্টি ওর দিকে তাকিয়ে রয়েছে। বলছে এত ভয়ানক দৃশ্য, মানে ছেলেটার যে আমার বন্ধুকে তো ওই ছেলেটা ঘটনাটা বলেছে, বলছে আমি আমার দাদার এত ভয়ানক ফেস কোনোদিন দেখিনি। বলছে মুখ দিয়ে লাল রঙের লালা গড়াচ্ছে, দাঁত পুরো লাল হয়ে গেছে, চোখ রীতিমতো লাল, ঠিক আছে, মানে একটা অদ্ভুত দৃশ্য, ঠিক আছে। ওটা দেখে সাথে সাথে ও খিচে মিচে দৌড় মেরে সোজা চলে গেছে ওর বাবা মায়ের ঘরে। দরজায় নক ফক করতে 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 ডেকেছে, বলছে চলো দাদা কীরকম অদ্ভুত বিহেভ করছে। বাবা মাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখছে যে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। সমানে ধাক্কা মেরেছে, কন্টিনিউয়াসলি ধাক্কা দিয়ে গেছে, শেষে কোনো রকমের দরজাটাকে ধাক্কা মেরে খুলে দিয়েছে। ঢুকে দেখছে ভেতরেও দাদা নেই। একটা ঘর যার ভেতরে কোনো জানলা নেই, কোনো কিছু নেই, মেন গেটটা ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে দাদা কোথায় গেল, ঠিক আছে। কিন্তু খানিকক্ষণ পর দেখে, মানে যখন ওরা এটা ভাবছে যে কোথায় গেল, কোথাও নেই, বিছানার তলায় দেখছে, মানে কিন্তু বিছানার তলায় তো এইটুকুনি ছোট গ্যাপ, কি করে পাবে, কোথাও দেখতে পাচ্ছে না। হঠাৎ করে একটা গোঙানির শব্দ পাচ্ছে ওরা, মানে এরম টাইপের একটা গোঙানির শব্দ পেয়েছে। ভালো করে শোনার পর চেষ্টা করে দেখবে আমাদের বেডের তলায় একটা জায়গা থাকে যেখানে আমরা সেই কম্বল রাখি, বক্স বেডের বক্স বেড, ওই বক্স বেডের ভেতর ঢুকে এরকম ভাবে স্ট্রেট হয়ে শুয়ে আছে ছেলেটা, ওপর দিয়ে পুরো কভার করা। হ্যাঁ, ওকে টেনে হিজড়ে তোলা হয়েছে। টেনে হিজড়ে যখনই তুলেছে ও ছুটে দৌড় মেরেছে ওর বাবার কাছে। ওর বাবার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে কিন্তু নিয়ে চলে যাবে না হলে। এত বড় একটা ছেলে বলছে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে চলে যাবে। ওর বাবা রিপ্লাই করতে যাবে, তখনই দেখছে ছেলেটা অদ্ভুতভাবে হেসে উঠছে, মানে ইনস্ট্যান্ট পার্সোনালিটি চেঞ্জ যেটাকে বলা হয়। মানে ও এক্ষুনি ধরো আমি তোমাকে বললাম শান্তদীপ আমাকে বাঁচাও, তারপরেই আমি অট্টহাস্যে হেসে ফেটে পড়লাম, ঠিক আছে। হাসতে হাসতে বলছে, তোরা কেউ কিচ্ছু করতে পারবি না, ওকে তো আমি নিয়ে যাবই, বলে আবার হাসতে 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 সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেল। এটা দেখে তো ওদের রীতিমতো শর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এরকম হওয়ার পর ওরা বুঝতে পারছে না যে জিনিসটা হলো কি করে, কি হয়েছে সেটা বুঝে গেছে যে কেউ একটা এরকম ধরেছে, বা কী কারণে কি হয়েছে ওরা কেউ বুঝতে পারছে না। তো ওর বাবার তখন ফোন টোন ঘেটে দেখতে পায় যে ওদের একজন চেনা পরিচিত রয়েছে যে এইসব জিনিস করে। তো ওরা প্ল্যান করেছে যে ছেলেটাকে, হ্যাঁ ভালো কথা, যে ছেলেটাকে ওরা নিয়ে যাওয়ার যখন চেষ্টা করছে দেখছে ছেলেটাকে ওরা কোনোভাবে নিয়ে যেতে পারছে না, ঠিক আছে। তো ওরা ওয়েট করেছে টিল নাইট, ওরা ওয়েট করেছে। যখন ও ঘুমিয়েছিল না ছেলেটা, যখন শুতে চলে গেছে, ওকে দড়ি দিয়ে বেঁধেছে ভালো করে, বুঝতে পেরেছে, ওর হাত পা ভালো করে বেঁধেছে। বাঁধার পর ওকে গাড়িতে নিয়ে গেছে, ঠিক আছে। ততক্ষণে ওর ঘুম ভেঙে গেছে, ওর কিন্তু আবার তাণ্ডব শুরু করেছে, আশেপাশের লোকজন সবাই দেখতে পাচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছে, ও আবার তাণ্ডব শুরু করেছে। তো গাড়ি যখন স্টার্ট দিয়েছে, ও জিজ্ঞেস করছে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেউ কিছু বলছে না। পেছনে ওর ভাই বসে আছে, ছোট ভাইটা, আর ওদের ফ্যামিলির মানে আশেপাশের কেউ একজন ছিল যে ওকে ধরে রেখেছে। সামনের সিটে বাবা, তার সামনের সিটে ড্রাইভার, মানে কো ড্রাইভার সিটে ওর বাবা বসে আছে, তার সামনে ড্রাইভার বসে আছে। গাড়ি যাচ্ছে, হঠাৎ করে একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে বিভৎস জোরে চিৎকার করতে শুরু করেছে গাড়ির ভেতর। আচ্ছা, গাড়ির ভেতর চিৎকার মানে সে রাবণের হাসি দেখেছে যেরকম হয় ওরকমভাবে হাসছে। তো সে হাসতে 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 হঠাৎ করে দেখলো যে গাড়ির যে দরজার যে লকগুলো থাকে না, লকগুলো অটোমেটিক ভেঙে গেল। এই যে লকটা থাকে না, যেটা এরমভাবে টেনে খোলা যায়, লকটা অটোমেটিক ভেঙে গেল। এই ঘটনাটা আজ থেকে প্রায়, আমি তোমাকে বলছি, আমি যখন কলেজে পড়তাম তখন 2014-15, হ্যাঁ 18 অবধি আমি কলেজে ছিলাম, ঠিক আছে। এই ঘটনাটা আমি শুনেছিলাম 2016-তে, তারও 3-4 বছর আগেকার এটা ঘটনা, মানে তুমি ধরে নাও আজ থেকে 10 বছর আগেকার ঘটনা, ঠিক আছে। লক দুটো ভেঙে গেল। বলছে ওই গাড়ির মধ্যেই ছেলেটা দেখবে,
সামনে সিট থাকে, তো সিটের তো একটা ব্যাক সাইড থাকে যেখানে আমরা অনেক সময় পা রাখি। ছেলেটা পাটাকে এরম ভাবে ঠেকিয়ে স্টেপ বাই স্টেপ এরকম করে উল্টে গিয়ে পুরো গাড়ির পেছন দিকে চলে গেল, ওই গাড়ির মধ্যেই। মানে সামনের সিটে বসেছিল। আমি যদি এরকম ভাবে বসে থাকি, আমার দু সাইডে দুজন রয়েছে, তারা আমাকে চেপে রেখেছে যাতে আমি মুভমেন্ট করতে না পারি। আমার মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে যেই ক্ষমতাটা দিয়ে আমি দরজার লক ভেঙে দিতে পারছি বিনা টাচ করে, টাচ মানে উইদাউট টাচ আমি দরজার লক পর্যন্ত ভেঙে দিতে পারছি। সেই কন্ডিশনে মানে ওর এত পাওয়ারফুল যে ও সিটের মধ্যে পা দিল, প্রথমে দুটো পা দিল সিটের মধ্যে, তারপরে দুটো পা দিল সিলিংয়ে, ঠিক আছে, পুরো বডি এরকম কিন্তু রিভার্স আর্চ হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে পেছনে ঢুকে মানে পেছনে পড়লো। পেছনে পড়ার সাথে সাথে দরজায় এত জোরে একটা লাথি মারলো, দরজাটা কিন্তু লকটা ভেঙে খুলে গেল। ও দরজা, গাড়িটা কি রানিং গাড়ি, সাথে সাথে গাড়ি থামানো হয়েছে কারণ ও দরজা থেকে বেরিয়ে গেছে। বেরোনোর পর যে ঘটনাটা আমি শুনলাম, এটা শুনে ভাই আমার লিটারেলি, আমি মানে দিনের বেলায় শুনছিলাম, আমার ভয় লেগেছে, ঠিক আছে। ওইসব সাইডে, একটু গ্রাম সাইডে তো গাছ ফাছ থাকে, বলছে দৌড়ে গিয়ে গাছটা ধরে এমনভাবে উঠে গেল ছেলেটা যেন কোনো বাঁদর গাছ বেয়ে উঠে যাচ্ছে ওপরে, সামনের একটা গাছ বেয়ে একদম উপরে গিয়ে বসে ওদের দিকে তাকিয়ে হাসছে। তুমি ইমাজিন করো সিনটা। যে ছেলেটা কিছুদিন আগে লন্ডনে ছিল, ওখানে কাজবাজ করছিল, সে ওখানে সুস্থ ছিল, আর সেই মুম্বাইয়ে এসে এরকম দৃশ্য। তার আগে ও বলেছিল ওর ফ্যামিলিতে যে ও লন্ডনে একজন ওর গার্লফ্রেন্ড আছে যাকে ও বিয়ে করবে, বিয়ে করার পর ও কানাডাতে শিফট হবে, শিফট হয়ে ওর পুরো ফ্যামিলিকে নিয়ে যাবে, ওর পুরো ফ্যামিলি কানাডাতে শিফট হওয়ার কথা ছিল, পয়সাওয়ালা ফ্যামিলি, ঠিক আছে। এই জিনিসটাই অনেকে সহ্য হয়নি। যে কোনো তুমি একটা জিনিস জানবে যে কোনো কাজ না পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে কাউকে বলতে নেই, এর পেছনে অনেক রিজন থাকে, ঠিক আছে। মানে কে যে কী নজরে কি করবে বা কি দেখে ফেলবে বা কি নজর দেবে আমরা কেউ জানি না, কিন্তু আর এই নজর খুব খারাপ হয়। মানে এই যে নজর, মানে আজকে ধরো তুমি মানে আমি সাপোজ এই সিলভার প্লে বাটনটার কথাই বললাম, আজকে তোমার এই সিলভার প্লে বাটনটা পাওয়ার আগে যদি তুমি সিলভার প্লে বাটন রিলেটেড অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকো না, দেখবে তোমার জিনিসটা আটকে যাবে। অনেক সম্পর্ক ভেঙে যায় এই নজরের জন্য। এক্স্যাক্টলি, অ্যান্ড দিস ইজ দ্য অনলি রিজন আমি আমার সম্পর্কে প্রাইভেট রেখেছি সোশ্যাল মিডিয়াতে, এই একটা মাত্র রিজনের জন্য। সবাই জানে যে আমি রিলেশনশিপে রয়েছি, বাট আমি মানুষটাকে ডিসক্লোজ করিনি এই একটাই কারণে। দেখো আমি চাইলে করতেই পারি, ম্যাক্সিমাম লোকই তো ব্লক করে। হ্যাঁ, তো ছেলেটার এরকম প্ল্যানিং ছিল, তো বাড়ির লোকজনের, যারা বাড়ির ওর যে ফ্যামিলির লোকজন, তাদের মেয়েটাকেও ভীষণ পছন্দ হয়েছে, তারা ভার্চুয়ালি কথাবার্তা বলেছে, তারা এই প্ল্যানিংটা নিয়ে কথা বলেছে। মেয়েটা ইভেন ইন্ডিয়াতে আসবেও বলেছিল, যে এখানেই ওদের বিয়েটা হবে, বিয়ের পর ওরা সোজা কানাডাতে শিফট করবে। ওকে, এরপর যে ঘটনাটা ঘটে, ছেলেটা গাছে উঠে বসে আছে, ঠিক আছে। তো গাছে উঠে বসে আছে, আশেপাশের পুরো লোকজন জড়ো হয়ে গেছে ওখানে, মানে সবাই দেখছে জিনিসটা। মানে কি বলবো, ফরচুনেটলি ওই মুহূর্তে ওখান থেকে দুজন সাধু যাচ্ছিল, মঙ্ক যাদেরকে বলি আমরা, মঙ্ক যারা গেরুয়া বসন পরে ঘোরে, কিন্তু যাচ্ছিল। তারা দেখে বলছে ওর বাবাকে, ছেলেটার বাবাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, মানে এখানে এত, মানে তোমাদের কি সব কিছু ঠিক আছে, এত সবাই জড়ো করে রেখেছে কেন, তোমাদের সবাই ঘিরে রেখেছে কেন? যে বাবা আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে এরকম এরকম করছে, এই অবস্থা। তো ওই দুজনের মধ্যে একজন ছিল যে অনেক বেশি সিদ্ধি লাভ করে রেখেছে নিজের জীবনে, তো ওই গাছটার নিচে গিয়ে কিছু একটা মন্ত্র চ্যান্ট করে, যার ফলে ছেলেটা নিজে থেকে নেমে আসে, নেমে এসে ওর সামনে চুপচাপ বসে পড়ে। এবার ওকে জিজ্ঞেস করে যে একে কেন ধরেছিস, বাট তুই কে? তো তখন জানা যায় যে এটা একটা জিন এন্টিটি, আচ্ছা, যাকে চালনা করে পাঠানো হয়েছে। ও এটাও বলে দিয়েছিল যে কে পাঠিয়েছে, ওদেরই একজন রিলেটিভ। মানে সে সহ্য করতে পারেনি যে ছেলে ফিরে এসেছে ফ্যামিলিতে, ওরা এত বেশি প্রসপিয়ারিটি অ্যাবান্ডেন্স নিয়ে এসেছে, ইনফ্যাক্ট এত মানে কপাল ওদের ভালো যে ছেলে ফিরে আসার পর ন্যাচারালি অনেক সময় কি হয়, ছেলেমেয়েরা বাইরে চলে গেলে অনেক সময় বাবা মায়ের খোঁজ নেয় না, ঠিক আছে। বাট ছেলে ফিরে এসেছে, ছেলের গার্লফ্রেন্ড যে মানে ছেলে যাকে বিয়ে করবে সেও লন্ডনে থাকে, তারা দুজন মিলে প্ল্যান করেছে বাবা মা ভাই তিনজনকেই নিয়ে কানাডাতে গিয়ে শিফট হবে। এই নজরটা পড়ে গেছে,
বুঝতে পেরেছো? তো সেটা হওয়ার পর সে নামও বলে দেয় যে কে ওকে পাঠিয়েছে। তো তখন ওইখানে বসে ওই মঙ্ক, ওই সাধু নিজের যে বিদ্যা সেটাকে অ্যাপ্লাই করার পর ওকে নাকি কোনো একটা কেটলির মধ্যে, ঠিক আছে, মানে যে ওকে পজেস্ট করে রেখেছিল তাকে ওকে নাকি কোনো একটা কেটলির মধ্যে বন্ধ করে আর করার পর বলেছিল এটাকে এমন জায়গায় রেখে আসো বা পুঁতে দিয়ে আসবে এই যেন কোনোদিন এখান থেকে বেরোতে না পারে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো তখন ওই যেই ছেলেটা বললাম না, ওর ডান দিকে আর একজন রিলেটিভ মানে আশেপাশের কোনো একজন নেইবার বসেছিল ছেলেটার ভাইয়ের সাথে। তো ছেলেটার বাবা আর ছেলেটার ওই রিলেটিভটা বসে, মানে ওই নেইবারটা দুজন মিলে ওই কেটলটাকে নিয়ে যায় তোমার হচ্ছে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে একটা জায়গায় গাড়িটা করে নিয়ে যায়। ছেলেটা তখন সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। তো ভালো কথা, পড়ে রয়েছে, ওখানে পুঁতে দিয়ে চলে এসছে। কিন্তু তারপর এখানে মানে ছেলেটাও এসছে। ছেলেটার সবথেকে বড় কথা হচ্ছে ওর গার্লফ্রেন্ডটাও এখানে ফিরে কিন্তু ওদের বিয়েও হয়েছে। বিয়ে হওয়ার পর ওর গার্লফ্রেন্ড চলে গেছে কানাডাতে, কিছুদিন পর এরা শিফট করবে। মানে তুমি ভাবো কপাল কতটা খারাপ হতে পারে মানুষের। যদি ওরা তখনই শিফট চলে যেত তাহলে সমস্যাটা কিন্তু হতো না। যে ঘটনাটা ঘটে, একদিন ওরা খেতে বসেছিল, ঠিক আছে, খেতে বসার পর হঠাৎ করে দেখছে ছেলেটা আবার সে অদ্ভুত বিহেভিয়ার স্টার্ট করেছে। আচ্ছা, আচমকা। এর মাঝখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস কেটে গেছে, ছেলেটার কোনো প্রবলেম হয়নি। হঠাৎ করে তোমার হচ্ছে ওইটা মানে কি বলে অদ্ভুত বিহেভিয়ার স্টার্ট করেছে। খেতে খেতে মানে কিছু হয়তো একটা কথা কাটাকাটি হয়েছে, খাবারের যে প্লেট থেকে প্লেট ছুঁড়ে ওর বাবার মাথায় মেরেছে, ওর বাবার মাথা রক্তাক্ত করে দিয়েছে পুরো। আচ্ছা, প্লেট ভেঙে গেছে, এত জোরে মেরেছে। ঠিক আছে, সবাই তো লিটারেলি অবাক, হলোটা কি হঠাৎ করে। আবার সেই ওরকম বিহেভিয়ার, তবে এবার যেন পুরো ফেরোশিয়াস হয়ে গেছে। মানে এবারও এমন বিহেভ করছে যেন পুরো এলাকাও একাই তছনছ করে দেবে। বুঝতে পারলে? ওর বাবা বুঝতে পেরেছে যে এটা সেই এন্টিটিটাই, কারণ ওর বিহেভিয়ার এর আগেও এরকমই ছিল যখন ও পজেসড হয়েছিল। ওর বাবার সাথে সাথে ওই যেই সাধু ওকে করেছিল, ঠিক করেছিল, সেই সাধুর কন্ট্যাক্ট নেন, মানে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করে জানতে পারেন সেই সাধু 45 মিনিট আগে মারা গেছেন। আচ্ছা, তখন বুঝতে পারে যে যে ওকে পজেস করেছে আগে তাকে মেরেছে, যে ওকে ছাড়িয়েছিল তারপর একে পজেস্ট করেছে, আর আরও হিংস্র হয়ে পজেস্ট করেছে। ওকে যেই কেটেলটার মধ্যে বন্ধ করে রেখেছিল না, ও এই পুরো 3 মাস ধরে অপেক্ষা করছিল। আর কপাল এত খারাপ ছেলেটার, কেটেলটা এমন জায়গায় দফন করে এসেছিল, মানে এমন জায়গায় পুঁতে এসেছিল সেখানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চালু হওয়ার কথা ছিল। আন্ডার কনস্ট্রাকশন কাজ চালু হয়েছে, খুঁড়েছে, ওটা বেরিয়ে গেছে, ওখান থেকে সোজা এসছে, পুরো ওকে পজেস করেছে ইনস্ট্যান্ট। ছেলেটাকে আর সামলানো যাচ্ছে না, মানে অদ্ভুত বিহেভিয়ার, মানে অদ্ভুত বিহেভিয়ার, মানে লিটারেলি ওকে ঘরে তালা বন্ধ করে রাখতে হচ্ছে। এবার তখন যাকে ফোন করেছিল আর যে বলেছে যে তোমার হচ্ছে ওর মারা গেছে, মানে 45 মিনিট আগে মারা গেছে, ওর যে গুরু ছিল মানে তার শিষ্যকে ফোনটা করেছে। তো তখন বলেছে যে তুমি কি কিছু করতে পারবে, তুমি কি কোনোভাবে আমার ছেলেকে বাঁচাতে পারবে? বলছে যে আমি একটা কাজ করতে পারি, যে হয়তো একে পুরোপুরি ধ্বংস করতে পারবো না, কিন্তু ও ছেড়ে দেবে, কিন্তু তার জন্য অনেক কিছু প্রপার সিস্টেমে করতে হবে। তার আগে একটা কথা বলি, ওই যে প্রথম যে সাধুটা ছিল, মানে যে সাধু ওকে ধরেছিল, যে ওকে তাবিজ দিয়ে দিয়েছিল, যে ওকে প্রথমে মানে কেটলে আটকে দিয়ে তারপরে তাবিজ দিয়েছিল, আর একটা বোতলে জল দিয়েছিল, যেই জলটা বলেছিল যে বাড়ির পুরো বাউন্ডারির মধ্যে দিতে হবে। তো তখন যখন ওই জিনিসটা কেসটা হয়েছে, তখন ওর বাবা দেখছে যে জল প্রায় শেষের দিকে চলে এসেছে, ঠিক আছে। ওর বাবা তখন ওর শিষ্যকে, মানে সেই গুরু তো মারা গেছে, তার শিষ্যকে ফোন মানে ওভার দ্য কল বলেছে যে এরকম জলের ব্যবস্থা কি করে দিতে পারবে, যে এই জলটা অ্যাটলিস্ট ওকে দিতে হয়। বলছে আপনার ছেলেকে এখানে নিয়ে আসুন, ঠিক আছে। ছেলেকে বহুত কষ্ট করে বলছে যে আমরা নিয়ে যেতে পারবো না, আপনাকে আসতেই হবে এখানে, আমরা পারবো না, কারণ ওকে যদি আবার নিয়ে যাই, এবার যদি ও বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আমরা ওকে ফেরাতে পারবো না। সে এসে জল দিয়ে গেছে। আরে ও তো ধরে নিয়েছে, এখন তো জল নিয়ে লাভ নেই, ঠিক আছে। তো
আবার তখন সাধু যে ওর শিষ্যটা এসছে সে এসে বলল যে এখানে অন্য প্রসিজার অ্যাপ্লাই করতে হবে, কারণ ও অলরেডি পজেসড, আর এখন ওকে সে আগের ফর্ম্যাটেই করতে হবে যেটা করতে হবে। তো ওকে ছাড়ায়, ও মন্ত্র জাদু ফাদু বলে ওকে ছাড়ায়, নিজের যা বিদ্যা আছে সেটাকে অ্যাপ্লাই করে, ওরা ছাড়িয়ে তারপর বলে যে এরকম জলটা পুরো বাড়ির বাউন্ডারিতে দিতে হবে। ঠিক আছে, এর মধ্যে আবার ছেলেটা আস্তে আস্তে রিকভার করা শুরু করে। মানে বুঝতে পারছো 3 মাসের মধ্যে একটা ছেলে দুবার যদি এরকমভাবে পজেসড হয়, আর এরকম ঘটনা ঘটেছে তো হয়, কিন্তু মানে এটা বোঝা গেছিলো যে ও এত বেশি পাওয়ার নিয়ে এসেছিল যে ও সব কিছু করতে পারতো। প্রথমবার কিন্তু ওর মধ্যে এতটা অ্যাগ্রেশন দেখা যায়নি, সেকেন্ড টাইম ওর মধ্যে যতটা অ্যাগ্রেশন দেখা গেছে। তো এরম করে বেশ কিছুদিন চলার পর যখন আবার বোতলের জলটা শেষ হয়ে এসছে, তখন ওর বাবা ওর ভাইকে বলেছে যে তুই দাদারকে দেখ, তুই এখানে থাক। মানে ছেলেটা বাড়ি থেকে আর বেরোতো না, মানে এমনই অবস্থা হয়ে গেছে বাড়ি থেকে বেরোতো না। এবার মেয়েটাও কানাডা থেকে আসার ভিসা পাচ্ছিল না, ঠিক আছে, মানে ওর যে গার্লফ্রেন্ড ছিল মানে ওয়াইফ ছিল। তো তখন কি হয়, ওর বাবা ওর ভাইটাকে বলে যে দাদাকে দেখ, আমি যাচ্ছি আনতে। তখন ভাইটা বলে যে না তুমি একা যেও না, বলছে আমাকে একাই যেতে হবে। ওর বাবা বেরিয়ে যায়। ঠিক সন্ধে নাগাদ, দিনের বেলা ওর বাবা বেরিয়েছিল, সন্ধে নাগাদ হঠাৎ করে ওর বাড়িতে ফোন আসে যে আপনার বাবা বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি, আপনারা তাড়াতাড়ি আসুন। আচ্ছা, মানে ওর বাবার ফোন থেকেই কলটা গেছে যে এটা কার নাম্বার, হ্যাঁ আমার বাবার নাম্বার, তো আপনারা তাড়াতাড়ি আসুন। ওরা হসপিটালের ডিটেলস জেনেছে। এবার যখন দেখবে না আমাদের কানে এরম খবর আসে যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন ভাইকে ভূতে ধরেছে কি প্রেতে ধরেছে সব মাথায় থাকে না, সব মাথাতে আসবেই না। আর ওর ওই দাদাটার সেদিনকেই বিয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। আচ্ছা, ওদেরই কোনো একটা রিলেটিভের বিয়ে ছিল, বিয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল, যেই কারণেই ভাইটা ওর সাথে ছিল যে আরও যে রিলেটিভরা মানে আরও যে কাজিনস ব্রাদারটা আছে ওরা যখন আসবে ও একে একা ছাড়বে না, এ ওদের সাথে যাবে। বুঝতে পেরেছো? তো এ তখন দৌড় লাগিয়েছে হসপিটালের দিকে, ওর মাকে বলেছে দাদার সাথে থাকতে। আর দাদা কি করেছে, ওরা এসছে, ও বেরিয়ে গেছে, এরা চলে গেছে হসপিটালে। ঠিক আছে, যখন এরা হসপিটালে গেছে ওখানে গিয়ে দেখছে ওর বাবার এমন কিছু হয়নি, জাস্ট নর্মাল একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু ওই যে জলের বোতলটা ছিল বোতলটা আর খুঁজে পাচ্ছে না। ওই যে বাইকটা পড়ে গেছিল তখনই বোতলটা কোথাও হারিয়ে গেছে, ওটাই তো মেন মোটিভ ছিল। যাই হোক, এর মাঝখানে খবর আসে যেই বাসটায় করে ওর দাদা বিয়ের বাড়িতে যাচ্ছিল সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, বাসের মধ্যে বেশ কিছুজন মারাও গেছে। তো ওই বাসের মধ্যে ছিল দাদা, ওর 2 মাসির ছেলে, এক মামার ছেলে, আর একজন বন্ধু, মানে মামার বাড়ির ওই তরফ থেকেই কোনো একটা বন্ধু। যখন যায় ওরা স্পটে গিয়ে দেখে বাকি যে 4 জন ছিল, 4 জন না 5 জন, তারা 5 জনই মারা গেছে, শুধু ওর দাদা বেঁচে গেছে। ওর দাদা বেঁচে গেছে? হ্যাঁ, শুধু ওর দাদা বেঁচে গেছে। এটা একটা ভীষণ আশ্চর্যকর ব্যাপার। ঠিক আছে, তো তারপর আবার ছেলেটাকে আনা হয়, এনে আবার সেই জলফল দেওয়া হয়, বাট ওকে বলা রয়েছে যে যতদিন মানে ওকে তারপর একটা তাবিজ দিয়ে পুরো বন্ধন করে দেওয়া হয়। ঠিক আছে, আর ওকে বলা হয়েছে একটা বাউন্ডারি সিলেক্ট করে দেওয়া হয়েছে যে এই বাউন্ডারির বাইরেও কখনো বেরোতে পারবে না। ঠিক আছে, মানে ওই তাবিজটাও পড়ে থাকা অবস্থাতেও ওই বাউন্ডারির বাইরে কখনো বেরোতে পারবে না। আর তুমি বিশ্বাস করবে না শান্তদীপ, মানে এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম আমি তখন বলেছিলাম যে ভাই যদিও দাদার একবার ছবিটা দেখাতে পারিস। তো যখন আমি দেখেছিলাম তখন তো সব পডকাস্ট ছিল না, তাহলে হয়তো আমিও দেখাতে পারতাম জিনিসটা। তো মানুষটাকে দেখে না তোমার রীতিমতন কষ্ট হবে। ঠিক আছে, মানে একটা মানুষ যে বিদেশ থেকে ফিরেছিল, সে তার সেটেলড লাইফ, সে বিদেশ থেকে ফিরেছিল, যে একটা ফ্যামিলিকে নিয়ে একটা নতুনভাবে একটা বিদেশে গিয়ে সেটেল হবে, সব কিছু এরকম প্ল্যানিং ছিল, বাট শুধুমাত্র ফ্যামিলির লোকের কনস্পিরেসি বা এরকম মানে নোংরা মানসিকতার জন্য সেই ছেলেটার লাইফটা এরকম হেল হয়ে গেল। ছেলেটা ওই একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে বেরোতে পারে না এখনো তাই, মানে তখনও তাই। তখন আমি লাস্ট যেটা শুনেছিলাম সেটাই, বেরোতে পারে না। ওই জলটা ওকে আজ অবধি ইউজ করতে হয়, প্রত্যেক দিন সকালে একবার বিকেলে একবার বাড়ির পুরো বাউন্ডারিতে ওই জলটা দিতে হয়, যেই জলটা ওকে দেওয়া হয়েছিল। আর তাবিজটা ছেলেটাকে এখনও পড়তে হয়। ঠিক আছে, বাট ছেলেটার মধ্যে এখন একটা আমূল পরিবর্তন এসে গেছে। ঠিক আছে, কারোর সাথে বেশি কথা বলে না, কারোর সাথে বেশি মানে
কেউ ওর সাথে কথা বলতে এলে ও নিজেও একটু একাই থাকতে পছন্দ করে। তো এরকম মানে খুব ডেডলিয়েস্ট ছিল এটা, মানে আমার কাছে এই কারণেই ছিল কারণ ওর তো কোনো দোষ ছিল না, রাইট? ওর ফ্যামিলি একটা এক্সপেকটেশনস রেখেছিল, ওর ফ্যামিলির একটা অন্যরকম আশা ছিল যে ওরা বাইরে গিয়ে পুরো পরিবার নতুন করে সেটেল হবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র পারিবারিক হিংসা বা কে করেছে এটা, ওর পিসি রিলেটেড কেউ একটা করেছিল, ঠিক আছে? ওর পিসির দিক থেকে কেউ একজন করেছিল, ইদার পিসি হবে বা পিসির বাড়ি থেকে কেউ একজন এক্স্যাক্টলি তোমায় বলেনি, বাট হ্যাঁ মানে এটা বলেছিল যে যখন ও পজেসড ছিল তখন ওইটা বলেছিল যে কে করেছে। আচ্ছা, বলেছে, এটা বলেছিল। তো এটা খুব আমার খুব পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে, এই কারণে এই ঘটনাটা আমার স্টকে থাকলে আমি কখনো বলিনি, বাট লাস্ট আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তুমি বলছিলে যেহেতু ভালো ঘটনা তোমার লাগবে, তো আমার তখন মনে পড়লো, কারণ বেশ কিছুদিন ধরে আমি মানে দেখো আমার চ্যানেলের জন্য তো কিছু ঘটনা আমার শর্ট করা থাকে, মানে সিলেক্ট করা থাকে, তো আমি তার বাইরে কিছু ঘটনা খুঁজছিলাম, তো তখন আমার মনে পড়লো যে একবার মানে আমার যে বন্ধুটার কথা বলছি যে আমাকে বলেছে, ওর নাম ছিল শুভ সাহা, তো ওই আমায় ঘটনাটা বলেছিল, ঠিক আছে? এই ঘটনাটা আমার মনে হয় তোমার বেলঘড়িয়ার যে ঘটনা, তারপর মানে বাদবাকিগুলো তো তোমার চ্যানেলে এসছে সেরকম ঘটনা বলেছো, বাট বেলঘড়িয়ার পর যদি ওরকম প্যাথেটিক একটা ঘটনা হয়, তুমি আগেও একটা বললে যে ঘটনাটা আগে বেরিয়ে গেছে আমাদের পডকাস্টে, বাট এটা ওরকম টাইপের মানে প্যাথেটিক। হ্যাঁ আমি তো বলছি মানে এই ঘটনাটা যখন আমি কলেজ লাইফে শুনি, ঠিক আছে, মানে আমাদের কলেজ লাইফে বললাম না আমার মানে এটা তো অনেক আগে থেকেই আমরা এই ভূতের গল্প বা ভৌতিক ঘটনা, তুমি আমার ভাইকেও জিজ্ঞেস করতে পারো যে যখন লকডাউন ছিল না, লকডাউনের টাইমেও আমরা মানে পুরো আমফানের পর বেশ কয়েকদিন পুরো লোডশেডিং ছিল কলকাতাতেও, মানে আমফানের দিন তার পরের দুদিন মানে মেন রাস্তার বাড়ির আলোর কথা বলছি না, রাস্তার লাইটগুলো কিন্তু সব বন্ধ ছিল, ঠিক আছে? তো ওই টাইমে আমরা গোল করে বসে সবাই সবার লাইফের ঘটনাই শেয়ার করতাম, তো কলেজেও এরকম হয়েছে। তো তখন আমি এই ঘটনাটা শুনেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিপিয়েস্ট ইনসিডেন্ট আই হ্যাভ এভার হেয়ার্ড। মানে সিরিয়াসলি বলছি, আমার সবথেকে খারাপ এই কারণে লেগেছে যে একটা ছেলের পুরো লাইফটা স্পয়েল হয়ে গেল, একটা ফ্যামিলি সেটেল লাইফ পুরো স্পয়েল হয়ে গেল, খুশির জীবন, বাইরে থাকতো ছেলেটা, তার ফ্যামিলিকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল, তার ফ্যামিলি খুশি ছিল, পুরো পরিবারের মধ্যে কোনো ক্যাওস ছিল না, তারপরেও ফ্যামিলিটাকে এরকমভাবে সার্ভাইভ করতে হলো শুধুমাত্র একটা পারিবারিক হিংসার কারণে। সেটা মানে তার কারণ একটা কি হয়, একটা যে ঘটনা আমরা শুনি সেগুলো কি হয় আলটিমেটলি কোনো তান্ত্রিক বা কোনো ওজা ফকির এসে জিনিসটাকে ঠিক করে দেয়, আলটিমেটলি তারা সেই আবার হয়তো সেই হ্যাপি লাইফটায় যেতে পারে। এই ঘটনাটা সেরকম নয়, এই ঘটনাটা আটকে গেল। হ্যাঁ মানে কি জানো তো, মানে ব্যাপারটা হচ্ছে যদি ওই প্রথম যখন ছাড়িয়েছিল না, তখনই যদি পুরোপুরি জিনিসটাকে ডেমলিশ করে দিতে পারতো তাহলে হয়তো জিনিসটা কোনো সমস্যা হতো না, কিন্তু ওই যে কেটলের মধ্যে বন্ধ ছিল না 3 মাস, এতে ও অনেক বেশি ফেরোশিয়াস হয়ে গেছে। ওর কিন্তু নিজের কোনো পার্সোনাল ইন্টেনশন ছিল না ওকে পজেস্ট করার, ঠিক আছে? ও কিন্তু নিজে থেকে আসেনি, কিন্তু পরবর্তীকালে যখন এসেছে তখন ও নিজের ইচ্ছায় এসেছে, ঠিক আছে? তখন ও নিজের ইন্টেনশনে এসেছে, না একে আমি শেষ করব, আমাকে কেন বন্ধ করে রাখলো এতদিন, এটা ছিল ওর ইন্টেনশন। তো এই জিনিসটার জন্য মানে এখানে যদি আরেকটু বুদ্ধি লাগিয়ে যে প্রথমে যিনি এই রিমুভালের কাজটা করেছিলেন তখনই যদি, আর এখানে বলবো না কারোরই দোষ নেই, কারণ হয়তো এটা ওর ডেস্টিনিতেই ছিল, না হলে কেন ওর বাবা আর রিলেটিভটা ওরকম জায়গাতেই পুঁতে আসবে যেখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ শুরু হবে। বলে লাভ নেই, কারণ ভাগ্যে যদি থাকে কিছু, ডেস্টিনিতে থাকলে, কারণ এটা আমি তো পডকাস্টের থ্রুতে অনেক অ্যাস্ট্রোলজারের কাছ থেকেও শুনলাম যে কোনো মানুষ যে পজেসড হবে এটা নাকি তার বাচ্চাটা লেখা থাকে, ঠিক আছে? তো কিছু প্ল্যানেটেরিয়াস প্লেসমেন্টের উপর ডিপেন্ড করে যে একটা মানুষ কোন টাইমে পজেসড হতে পারে বা তার উপর কখন ব্ল্যাক ম্যাজিক হতে পারে, এই জিনিসগুলো নাকি প্ল্যানেটেরিয়াস প্লেসমেন্টের উপরেও ডিপেন্ড করে। তো হতেই পারে এটা ওর ডেস্টিনিতে ছিল, বা কোনো রকম আর্লি লাইফের কার্মিক রেজাল্ট হিসেবে এটা ওর প্রাপ্য হয়তো ছিল, তাই জন্য পেয়েছে। হতেই পারে, যে কোনো কিছুই হতে পারে। বাট এই ঘটনাটা আপনারা জানান আপনাদের কেমন লাগলো। আশা করছি এই ঘটনাটা আমি যেটা বললাম অরিত্রর বেলঘড়িয়ার ঘটনার পর, বেলঘড়িয়ার ঘটনাটা আমাদের পডকাস্টেই এসে বলে দিয়েছিল অরিত্র, বাট তারপর যদি সেরকম টাইপের কোনো ঘটনা হয়ে থাকে, সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আপনারা বলবেন আপনাদের মতামত। আর অরিত্ররও হয়তো মনে হয় যে
এরকম, কারণ এটা অরিত্র আমি তো বলি আমি অনেক ঘটনা শুনেছি, কিন্তু এই ঘটনাটা আমি এই কারণেই কখনো কভার করিনি বা আমি নিজের চ্যানেলেও কখনোই বলিনি, কারণ অরিত্র আমাদের চ্যানেলে এই ঘটনা বলতে চায়। যাই হোক, সেটাই আর কি বললাম। বাট হ্যাঁ, অরিত্রর কাছে আমি থ্যাংক ইউ বলবো যে অরিত্র এই ঘটনাটা আমাদের চ্যানেলের জন্য বেছে রেখেছে, কারণ ওর অবশ্যই নিজস্ব চ্যানেল আছে, ওখানেও এই ঘটনাগুলো বলতে পারতো। বাট থ্যাংক ইউ, আমি আবারও তোমায় বলছি, এর মাঝখানে আবার বলে দিও না, এত প্রশংসা করলাম, দেখা গেলো পডকাস্টটা বেরোতে বেরোতে ও বলে দিয়েছে ওর চ্যানেলে। হ্যাঁ, যাই হোক, তো আপনাদের আমি বারবারই বলি যে কেমন লাগলো জানান। আর অরিত্র, তোমায় থ্যাংক ইউ। আবারও আমি বলি যে অরিত্রর একটা চ্যানেল আছে গল্পওয়ালা, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন। তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন। আর নিচে একটা নাম্বার যাচ্ছে, তাতে আপনার ঘটনা বা আপনার শোনা ঘটনা, আপনার সাথে ঘটা ঘটনা যাই হোক, আপনি পুরোটা রেকর্ড করে হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাতে পারেন এই নাম্বারে। আর কি বলবো, এরকম ঘটনা শুনে মনটা খারাপ হয়ে যায় যে একটা মানুষের কিভাবে একটা জীবন নষ্ট হয়ে যায়। বাট আমাদের ঘটনা শোনানো কাজ প্রত্যেক শুক্রবারই। আমি একটা কথা বলছি, তুমি একটা জিনিস ফলো করেছো, যতক্ষণ আমরা কিন্তু প্রেতাত্মা রিলেটেড কথা বললাম, ইট ওয়াজ অল ওকে। বাট যখনই আমরা জিন রিলেটেড এন্টিটি নিয়ে কথা বললাম, এনার্জি ড্রেন আউটটা ফিল করলে, হ্যাঁ, আগের থেকে অনেক বেশি লেজি ফিল হচ্ছে। আমি কিছুদিন আগে একটা বইতে স্টাডি করছিলাম যে এরা সবসময় আমাদেরকে অ্যাক্সেস করতে পারে। মানে আল্লাহ যখন জিনকে বানিয়েছিল, ঠিক আছে, প্রথমে জিনকে বানায়, তারপর নাকি মানুষকে বানায়। তো মানুষকে বানিয়ে অনেক দিন নর্মালি রেখে দিয়েছিল, তার মধ্যে প্রাণ দেয়নি। তো জিন তখন কি করেছিল, কৌতূহলবশত বারবার ওর ভেতর ঢুকতো আর বেরোতো। তো তখনই না জিন ওই অ্যাক্সেসটা পেয়ে যায়, যে মানুষের ভেতরে ঢোকার আর বেরোনোর ওই অ্যাক্সেসটা জিন পেয়ে যায়, যেটা কিন্তু মানুষের নেই, ঠিক আছে। আর যখন আল্লাহ মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠতম জীব হিসেবে আখ্যা দিয়ে দেন, আমি অ্যাকর্ডিং টু ইসলাম বলছি, যেহেতু এটা জিন রিলেটেড কথা আমরা বলছি, যখন পৃথিবীর শ্রেষ্ঠতম জীব হিসেবে আখ্যা দেন, তখন একমাত্র অপোজ করেছিল কিন্তু জিন। ফেরেশতারা কিন্তু করেননি, অ্যাঞ্জেলরা কিন্তু করেনি, ঠিক আছে, কারণ তারা আল্লাহর ডিসিশনকে রেসপেক্ট করে। বাট জিন কিন্তু এই মানে ওকে ইবলিশের বাচ্চা বলা হয় বেসিক্যালি জিনকে, ঠিক আছে। তো এর পেছনে একটা বিশাল বড় হিস্ট্রি আছে। তো এই হিস্ট্রিটা মানে আমাদের ওয়ার্ল্ডে তো অনেকবার অ্যাঞ্জেলিক ওয়ার হয়েছে, মানে আমাদের ইউনিভার্সে, ঠিক আছে। তো প্রত্যেকবারই অ্যাঞ্জেলিক ওয়ারে তোমার হচ্ছে অ্যাঞ্জেলদের সাথে জিনেদের এই ওয়ারগুলো হয়েছে, কখনো অ্যাঞ্জেলদের সাথে ফেরেশতাদের হয়েছে। তো অনেক বড় একটা ভার্স্ট সাবজেক্ট। তো সেটাই বলছি যে যখনই আমরা জিন নিয়ে আলোচনা করি, তো আমি প্রেফার করবো এটাই সবাইকে, যে চেষ্টা করবে যে কম ডিসকাশন করতে এই স্পেসিফিক এন্টিটিটাকে নিয়ে, ঠিক আছে। কারণ তুমি নিজেও দেখবে, তুমি এপিসোডের শুরুতে যে এনার্জিটা ছিল, এখন কিন্তু তুমি সেই এনার্জিটা পাচ্ছ না। আর এই ঘটনাটা শেষ হওয়ার পরেই, যখন আমরা জিন রিলেটেড এই এন্টিটির কথাটা বললাম, তারপরেই কিন্তু একটা এনার্জি ড্রেন আউট ফিল হলো, ঠিক আছে, যেটা আমি তো বেসিক্যালি ফিল করি যখনই। এর জন্য তুমি হয়তো দেখবে গল্প বলাতে এখন জিন রিলেটেড ঘটনা খুব কম আসে আমাদের চ্যানেলে, ঠিক আছে, জিন রিলেটেড ঘটনা। কারণ সত্যি কথা বলতে কন্টেন্টের সাথে সাথে নিজেকে সেফ রাখাটাও আমার মনে হয় যে অনেক বেশি দরকার। একদমই। শেষ করার আগে একটাই কথা বলবো, যেটা আমি তখন বলতে বলতে অরিত্র এই কথাটা বললো, যে প্রত্যেক শুক্রবার রাত 9টায় আপনারা এই চ্যানেলে, অর্থাৎ হরর মাইন্ডস বাই ইউটিএস, এই চ্যানেলে আপনারা এপিসোড পাবেন। আর আবারও বলছি, অরিত্রর একটি চ্যানেল আছে গল্পওয়ালা বলে, তো সেখানেও গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর এরকম ঘটনা শুনতে অবশ্যই চোখ রাখুন হরর মাইন্ডস বাই ইউটিএস। থ্যাংক ইউ অরিত্র।